হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও দেখতে চাইলে সবাই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। করে রইলেন। তারপর চোখ মাটির দিকে নামিয়ে বললেন, সব কিছু বলতে পারি না ভাইয়া, কিন্তু এমন একটা সময় আসছে যখন দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও মনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয়, আর সেই দূরত্ব দিনে দিনে দেয়াল হয়ে দাঁড়ায়। আমি বুঝে গেলাম আকাশ ভাইয়ার কথার গভীরে অনেক না বলা কথা জমে আছে। তবুও বললাম, আপনারা কি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়া? আকাশ মুখ তুলে একবার আমার দিকে তাকালেন, চোখে ক্লান্তি। ভালোবাসা তো ছিলই ভাই, এখনও আছে। তবে বিশ্বাস তো কাঁচের মতো, একবার ভাঙলে আর আগের মতো হয় না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর সাহস করে বললাম, ভাবি কি আপনাকে ভুল বুঝেছেন কোনো ব্যাপারে? আকাশ একটু হেসে মাথা নাড়লেন। আকাশ, শুধু একটা ভুল, আমি নিজেই পরিষ্কার করিনি। এক রাতে অফিসের এক মেয়ে মেসেজ করে বলেছিল একটা স্কলারশিপ নিয়ে সাহায্য লাগবে। মেয়েটা আমার পুরনো এক ছাত্রী ছিল, সমস্যা হচ্ছিল পেপারস পাঠাতে। আমি সাহায্য করছিলাম। তারপর মেয়েটা ট্রিট দেওয়ার জন্য কফি শপে দেখা করতে বলেছিল, কিন্তু নীলা ওই মেসেজটা দেখে ফেলে আর ভুল বুঝে ফেলে। আপনি সেটা ভাবিকে বলেননি কেন? সত্যি বলতে ভয় পেয়েছিলাম, বললে হয়তো ভাবতো আমি মিথ্যা বানাচ্ছি, আবার না বললে মনে করতো আমি কিছু লুকোচ্ছি। মাঝের অবস্থাটা খুব জটিল ভাই। আমি চুপ থাকলাম, আর সেই চুপটাই আমাদের মধ্যে দূরত্ব আনল। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। আকাশ, সে আজকাল আগের মতো হাসে না, চোখে চোখ রাখে না, আমার সাথে ঠিকভাবে কথা বলে না, শুধু তৃষার মুখের দিকে পাকিয়ে এই বাসায় আছে, আর আমিও ওকে কোনো প্রশ্ন করি না। আমি কিছু বললাম না, শুধু একটানা তাকিয়ে রইলাম ভাইয়ার মুখের দিকে। তারপর ভাইয়া আবার বলল, চলো খেতে আসো। তারপর আকাশ ভাইয়া চলে গেল, আমিও কিছুক্ষণ পর খেতে বসলাম। ভাবি আমি তুলে দিচ্ছেন, কিন্তু কোনো কথা বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর ভাবলাম বাসায় জানানো দরকার, তাই বাসায় ফোন দিলাম। ফোন রিসিভ করতেই আমি, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আব্বু? আমি, ভালো আছি আব্বু, তোমরা কেমন আছো? আব্বু, আমরাও ভালো আছি। পরীর দেখা পাইছিস? কেমন আছে সে? তারপর আমি ওনাদের সব কথা খুলে বললাম। তারা আমাকে ম্যামকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফেরার কথা বললেন। আরও কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেল। আকাশ ভাইয়া। তারপর আমি ওনাদের সব কথা খুলে বললাম। তারা আমাকে ম্যামকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফেরার কথা বললেন। আরও কিছুক্ষণ তাদের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আকাশ ভাইয়া আমার রুমে ঢুকে বললেন, রেডি হ ভাইয়া, চলো হাসপাতাল যাই, ডাক্তারের রিপোর্ট শুনে আসি, তোমার ম্যামের অবস্থা কেমন? আমি চুপচাপ মাথা নেড়ে রেডি হয়ে নিলাম। কিছু একটা ভারী লাগছে বুকের ভিতর। একটু পর হাসপাতালে পৌঁছলাম। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে বারবার হাত ঘামছিল, বুকের ভিতর কেমন যেন কাঁপছিল। তখন আকাশ ভাইয়া বলল, ভয় লাগছে ভাইয়া? আমি, জানেন ভাইয়া, কেউ যদি চিরতরে চলে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি ফিরে আসে অথচ কিছু বলার সুযোগ না থাকে, সেই কষ্টটা বহন করা অনেক কঠিন। আকাশ ভাইয়া কিছু বললেন না, শুধু পিঠে একটা হালকা চাপ দিয়ে দরজাটা খুলে দিলেন। ভিতরে ঢুকেই দেখি সেই হোয়াইট বেডে সাদা চাদরে মোড়া এক নিষ্পন্দ শরীর, তবে নিঃশ্বাস চলছে। অক্সিজেন মাস্কের নিচে থাকা পরিচিত মুখ, চুলগুলো এলোমেলো হয়ে গালের পাশে লুটিয়ে আছে। ম্যামের সেই চেনা ঠোঁট, সেই কঠিন চোখ, আর চুপচাপ নরম আর অবলা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ম্যামের পাশে একটা চেয়ার টেনে বসলাম। তারপর বললাম, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ম্যাম, কিন্তু আমি আপনার নিস্তব্ধতা আর মেনে নিতে পারছি না ম্যাম, প্লিজ আপনি একটু উঠুন। আমি ম্যামের হাতটা নিজের হাতে নিলাম, বরফের মতো ঠান্ডা, কিন্তু প্রাণ আছে। তারপর আবার বললাম, আপনি জানেন ম্যাম, আমরা সবাই ভেবেছিলাম আপনি আর নেই। আমি নিজেকে দোষ দিতাম, বারবার মনে হতো যদি আর একবার দেখা হতো, শুধু একবার, আমি হয়তো বলতাম আপনি কতটা স্পেশাল, কতটা আপন। সেদিন যদি আপনাকে পার্কে না ডাকতাম, তাহলে হয়তো আজ এমনটা হতো না। কিন্তু কথা দিচ্ছি ম্যাম, যারা এই কাজ করেছে তাদের কাউকে আমি ছাড়ব না। চোখ ভিজে গেল নিজের অজান্তে। আমি হাত দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম। আমি চুপ করে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম। তারপর আরেকটু ঝুঁকে গিয়ে বললাম, পরি ম্যাম, আপনি কি আর আমার মাঝে ফিরে আসবেন না? একবার অন্তত চোখ মেলে দেখবেন না আমাকে? আমি অপেক্ষা করতেছি, আপনি বুঝতেছেন না? ঠিক আছে, দেখি কতদিন আপনি আমার উপর অভিমান করে থাকেন। অপেক্ষা করে যাব সারা জীবন। তারপর আস্তে করে মাথাটা পাশে রেখে ম্যামের হাতটা ধরে চুপ করে বসে থাকলাম।
সময় থেমে গেছে যেন। একটু পর আকাশ ভাইয়া এসে ডাকলেন আর বললেন, ভাইয়া, ডাক্তার ডাকছে রিপোর্ট দেখানোর জন্য। আমি উঠে দাঁড়ালাম। ম্যামের কপালে একটুখানি চুমু দিয়ে বললাম, আমি আবার আসবো ম্যাম, আপনি শুধু ফিরে আসুন। তারপর চোখ মুছে সেখান থেকে বেরিয়ে আসলাম। অনেক রাতেই বাসায় ফিরে এলাম। রাতে কিছু খেতে মন চাইল না। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। রাতের শহর জেগে আছে, কিন্তু আমার পৃথিবী যেন ঘুমিয়ে গেছে কোথাও। তখনই দরজায় নক। দেখি নীলা ভাবি। উনি বললেন, খেয়ে নাও ভাইয়া, আমি খাবার নিয়ে এসেছি। আমি হালকা হাসলাম আর বললাম, ভাবি, আমার খেতে ইচ্ছে করছে না। ভাবি, তবুও খেতেই হবে। তোমার জন্য না হলেও অন্তত তোমার ম্যামের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। আমি, ঠিক আছে, দেন। বলেই আমি খাইতে বসে গেলাম। খাওয়ার সময় ওনাকে বললাম, ভাবি, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ভাবি, আরে বলো না, কি বলবা? আমি, ভাবি, আসার পর থেকে লক্ষ্য করলাম আপনি আর ভাবি যেন কাছাকাছি থেকে অনেক দূরে। মানে কথা হয় ঠিকঠাক, কিন্তু মন খালি খালি লাগে। কারণটা কি বলেন তো? ভাবি, না তেমন কিছুই না। আমি, ভাবি, আমি ভাইয়ার সাথেও এ ব্যাপারে কথা বলেছিলাম। উনি বলেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মাঝে দূরত্ব এসেছে। আমি, ভাবি, সম্পর্ক মানে শুধু ভালোবাসা না, বিশ্বাসও লাগে। আপনি কি একবার ভাইয়ার কথা মন দিয়ে শুনেছেন? ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ নামিয়ে বললেন, ভাবি, আমি তো বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার ভাইয়াই তো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সেই রাতে ওর ফোনে মেয়ের মেসেজটা তো আর মিথ্যা ছিল না, তাই না? আমি, ভাবি, মাঝে মাঝে চোখের দেখাটাও ভুল হয়। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছে ভাইয়া অপরাধী, কিন্তু ভিতরে এরকম কিছুই না। ভাইয়া শুধু মেয়েটিকে স্কলারশিপ পেতে হেল্প করেছে, ব্যাস। এবার ভাবির চোখে অশ্রু জমে উঠল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু গলা কাঁপছিল। তারপর বলল, ও আমায় এখনো ভালোবাসে? আমি, ভাইয়া সেটা বলেনি, কিন্তু তার চোখে দেখেছি। আপনার প্রতি তার ভালোবাসা এখনও ঠিক আগের মতো। আপনার ছাড়া আর তার চোখে আর কেউ নেই। ভাবি একদম চুপচাপ হয়ে গেলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। আর কিছু না বলেই কি জানি ভাবতে ভাবতে চলে গেলেন। রাত 11:35। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করিডোর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। কৌতূহলবশত জানালা বন্ধ করে একটু দরজার ভাগ দিয়ে তাকালাম। দেখলাম ভাবি আর আকাশ ভাইয়া ছাদের দিকে যাচ্ছেন। দুজনেই চুপচাপ। মনের ভিতর শান্তির একটা ঢেউ খেলে গেল। মনে হলো এই সম্পর্কটা হয়তো আবার আগের মতো হতে যাচ্ছে। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই এক চমকে যাওয়া নিউজ শুনলাম। কারণ নিউজটা ছিল, আমি। এত সকালে আপনি ভাইয়া? আকাশ, রাকিব, হাসপাতাল থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি, কি বলছেন ভাইয়া, কিছু হয়েছে? আকাশ, তোমার ম্যাম কোমা থেকে বেরোচ্ছে ভাইয়া। ডাক্তাররা বলেছে উনি কিছুটা সাড়া দিচ্ছে। এই খবরটা যেন আমার কানে ঢোকার সাথে সাথে সব কিছু থমকে গেল। বুকের ভিতর এক ঝড় বয়ে গেল। আমি তাড়াতাড়ি জামাকাপড় পরে রেডি হয়ে গেলাম। আমি, চলেন ভাইয়া, এক মুহূর্ত দেরিও সহ্য হচ্ছে না। আমরা সবাই হাসপাতালে চলে আসলাম। মনটা যেন ম্যামকে দেখার জন্য ছটফট করছে। হাসপাতালের কেবিনের সামনে তখন ছোটখাটো ভিড়। ডাক্তার, নার্স সবাই উপস্থিত। আমি ভিতরে ঢুকে দেখলাম ম্যামের চোখ খোলা। সে যেন চারপাশে তাকাচ্ছে, কিন্তু একদম শূন্য দৃষ্টিতে। অপরিচিত মুখগুলোর মাঝে কোনো আবেগ নেই, কোনো চেনা অনুভূতি নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর ভেজা গলায় বললাম, আমি। ম্যাম কেমন আছেন? পরি ম্যাম আমার দিকে তাকালেন, ঠোঁট নড়ল, কিন্তু খুব আস্তে। এক অচেনা কণ্ঠে বললেন, ম্যাম, কে আপনি? এই দুটো শব্দ যেন আমার বুকের ভিতর কাঁচি চালিয়ে দিল, যেন কেউ আমার সমস্ত অনুভূতি মুহূর্তেই মুছে দিল। তখন আবার বলে উঠলাম, আমি। আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাম? আমি রাকিব, আপনার স্টুডেন্ট। আর আপনার। আমি পুরোটা বলার আগেই ডাক্তার বলে উঠলেন, ডাক্তার, আমরা দুঃখিত, ওনার মেমোরি লস হয়েছে। 8 মাসের দীর্ঘ কোমায় থাকার কারণে ওনার স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু অংশ হয়তো সময়ের সাথে ফিরতে পারে, আবার হয়তো নাও ফিরতে পারে। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো। ডাক্তারের কথা শুনে মাথা ঘুরে আসছিল। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেই আটকাতে পারলাম না। আমি নিজেই ফিসফিস করে বলে উঠলাম, আমি। আপনি যদি আমায় ভুলেই যান, তাহলে আমি আর কার চোখে নিজের অস্তিত্ব খুঁজব ম্যাম? কার চোখে? পরি ম্যাম আমার দিকে তাকিয়ে শুধু বললেন, ম্যাম, আপনি কাঁদছেন কেন?
ম্যামের কথা শুনে আমি চোখ মুছলাম, তারপর হালকা হাসির ভান করে বললাম, আমি, কারণ কেউ একজন ছিল যে আমার চোখে নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিল, আর সেই চোখ এখন আমায় চেনে না। ম্যাম আমাকে আবার বললেন, ম্যাম, কি বলছেন কিছুই বুঝলাম না। আর তখনই ডাক্তার এসে বললেন, কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে যেতে হবে, ম্যামকে ওষুধ দিতে হবে। আমি উঠে দাঁড়ালাম। আকাশ ভাইয়া আমাকে ধরে হাসপাতালের করিডরে নিয়ে আসলেন। আমি একা দাঁড়িয়েছিলাম, পাশে এসে দাঁড়ালেন আকাশ ভাইয়া। ওনার চোখেও জল। আকাশ ভাইয়া বললেন, ভাইয়া, হাল ছেড়ো না, ও অবশ্যই চিনবে তোমাকে, সময় লাগবে কিন্তু চিনবেই। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি সারা জীবন অপেক্ষা করব ভাইয়া, যতদিন লাগে, যতটা কষ্টই হোক। কিছুক্ষণ পর এক নার্স এসে জানালো উনি এখন বিশ্রামে আছেন, কেউ দেখা করতে পারবে না আজ আর। আমি আর আকাশ ভাইয়া বাইরে বেরিয়ে এলাম। বিকেল হয়ে গেছে, সূর্যটা একরকম বিষণ্ণ মনে হলো আজ, যেন আমাকেই সান্ত্বনা দিচ্ছে, হাল ছেড়ো না রাকিব। সন্ধ্যায় সবাই বাসায় ফিরে এলাম। আমি একদম চুপচাপ হয়ে গেছি। ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। দেখি ম্যামের ফোনটাও বিছানায় পড়ে আছে। ম্যামের ফোনটা হাতে নিলাম। ফোনটা খুলেই সেই পুরনো চ্যাটগুলো পড়তে থাকলাম। সব কথা যেন এখন ব্লেড হয়ে ছুরি চালাচ্ছে হৃদয়ে। ম্যামের গ্যালারিতে ঢুকলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে, ম্যামের হাসি মুখ। এটাই তো সেই হাসি যার জন্য আমি পৃথিবীর সব কষ্ট নিতে পারি। আমি ঠিক করলাম আমি এই হাসিটা ফিরিয়ে আনব, আমার ভালোবাসা ফিরিয়ে আনব। পরদিন সকালে আমি একাই আবার হাসপাতালে গেলাম। নার্সকে অনুরোধ করে বললাম, আমি কথা বলতে চাই ম্যামের সাথে। নার্স একটু দ্বিধায় পড়ে গেলেও পরে বলল, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কথা বলবেন, ওনার মানসিক অবস্থাও এখন খুব স্পর্শকাতর। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। আমি নরম গলায় ডাকলাম, ম্যাম। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কথা বলবেন, ওনার মানসিক অবস্থাও এখন খুব স্পর্শকাতর। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। আমি নরম গলায় ডাকলাম, ম্যাম। ম্যাম আমার দিকে তাকালেন, তারপর বললেন, ম্যাম, আপনি আবার এসছেন? আমি, আসতেই হলো, আপনি যে এখানে। ম্যাম, মানে? আমি, কিছু না, আজকে কেমন লাগছে? ম্যাম, ভালো, কিন্তু মাথাটা একটু ব্যথা ধরে আছে। আমি, চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। ম্যাম, কিন্তু আপনি কে? আমায় নিয়ে এত টেনশন করছেন কেন? আমি, আসলে ম্যাম, আমি। পুরোটা বলার আগেই নার্সের কথা মনে পড়ে গেল। খুব সাবধানে কথা বলবেন, ওনার মানসিক অবস্থাও এখন খুব স্পর্শকাতর, তাই বলতে গিয়েও থেমে গেলাম। তখন ম্যাম আবার বলল, ম্যাম, কি হলো বলেন, আপনি কে? আমি, না কিছু না, আসলে আমি আপনার ফোন পাইছিলাম, এই ফোন দিয়ে আপনাকে বের করি, এভাবেই আপনাকে চিনি। এই নিন ম্যাম আপনার ফোন। বলেই আমি ম্যামকে ফোন এগিয়ে দিলাম। ম্যাম নিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আমার কিছুই মনে পড়তেছে না কেন, আমি কে, কি আমার পরিচয়? আমি, ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সব সময় পাশে থাকব, কিন্তু তার আগে আপনার সুস্থতা প্রয়োজন। ম্যাম আর কিছু বলল। আস্তে আস্তে ম্যাম আমার সাথে স্বাভাবিকভাবেই মিশতে লাগলো। এখন আর আমাকে দেখে ভয় পান না। কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকেন, আবার কখনো চোখ বন্ধ করে শুয়ে থাকেন। আমি প্রতিদিনই যাই, তার পাশে বসে কিছুক্ষণ থাকি, মাঝে মধ্যে ফল কেটে দিই, ওষুধ খেতে বলি। একদিন দুপুরে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, ম্যাম, আপনি এত কিছু করছেন, কিন্তু কেন? আমি একটু হাসলাম, তারপর উত্তর দিলাম, কারণ আপনি অসুস্থ, আর আমি চাই আপনি দ্রুত ভালো হয়ে উঠুন। ম্যাম, আপনি কি ডাক্তার? আমি, না, তবে আপনার খুব আপন কেউ বলা যায়। ম্যামের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক চিন্তার ছায়া খেলে গেল, কিন্তু কিছুই বললেন না। ওষুধ খেয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলেন। এভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল। পরি ম্যাম এখন অনেকটাই ভালো, হাঁটতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন, কিন্তু একটাই সমস্যা, স্মৃতিটা ড্যামেজ হয়ে গেছে। নিজেকে এবং আমাকেও এখনও চিনতে পারেন না। একদিন হাসপাতালে ম্যামের সামনে চেয়ারে বসে আছি। হঠাৎ আমি বললাম, ম্যাম, আপনি তো এখন প্রায় সুস্থ, সো আপনি চাইলে মন ভালো রাখতে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসতে পারেন। ম্যাম, ঘুরে আসব, কিন্তু কোথায়? আমি, বাংলাদেশে। ম্যাম, বাংলাদেশ? আমি কি বাংলাদেশি? আমি, হ্যাঁ ম্যাম, আমি খোঁজ নিয়েছি, আপনার বাড়ি বাংলাদেশেই।
আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি আপনাকে। আমার বাড়িও বাংলাদেশে। পরিবেশ বদলালে আপনার মনের অবস্থাও আরও ভালো হবে। ম্যাম চুপচাপ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি জানি না কি করব। ম্যাম বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাবো না। আপনি যদি চান আমি সব সময় আপনার পাশে থাকব। আপনি ধীরে ধীরে সব মনেও করতে পারবেন। পরি ম্যাম চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর ধীরে মাথা নাড়লেন। ম্যাম আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। শুনে আমার বুকের ভিতরটা কেমন জানি করে উঠল, এক অপূর্ব অনুভূতি। ঠিক আছে ম্যাম, আমি সব কিছুর ব্যবস্থা করছি। বলেই সেদিনের মতো আমি আকাশ ভাইয়ার বাসায় গেলাম। আকাশ ভাইয়াকে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। দেশে গেলে হয়তো কিছু মনে পড়তে পারে। ঠিক আছে, তুমি চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা করছি। থ্যাঙ্কস ভাইয়া। বলেই আমি রুমে চলে আসলাম। আব্বু আম্মুকে জানাতে হবে, তাই আমি আব্বু আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ পরেই রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আছি আব্বু। আম্মু, তোমরা কেমন আছো? আম্মু, তোকে ছাড়া ভালো নেই আমরা। ওখানকার খবর কি? তারপর আমি ওনাদের সব কিছু জানালাম। সবশেষে বললাম, ম্যাম আমাদের কাউকেই চিনতে পারছে না। ওনার স্মৃতিশক্তি ড্যামেজ হয়েছে। আমি ওনাকে বাংলাদেশে নিয়ে আসছি। আমি যেমন অভিনয় করছি, তোমরাও তার সাথে তেমনি করবে। ম্যামকে মানসিক চাপ দেওয়া হবে না। তুমি আন্টিকে বলে দিও। আম্মু, আচ্ছা বলে দিব, কান্না মিশ্রিত কণ্ঠে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন সকালে, ম্যাম আমাদের কাউকেই চিনতে পারছে না, ওনার স্মৃতিশক্তি ড্যামেজ হয়েছে। আমি ওনাকে বাংলাদেশে নিয়ে আসছি। আমি যেমন অভিনয় করছি, তোমরাও তার সাথে তেমনি করবে। ম্যামকে মানসিক চাপ দেওয়া হবে না। তুমি আন্টিকে বলে দিও। আম্মু, আচ্ছা বলে দিব, কান্না মিশ্রিত কণ্ঠে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরদিন সকাল সকাল ঘুম ভেঙে গেল আজ। জানালার পর্দা সরিয়ে দেখি সূর্যের নরম আলো ছড়িয়ে আছে আকাশে। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আজ পরি ম্যামকে নিয়ে বাংলাদেশে ফিরব। একরাশ আশার আলো নিয়েই যেন দিনটার শুরু হলো। আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। ডাইনিং টেবিলে আকাশ ভাইয়া বসে চা খাচ্ছেন, তাই আমি ওনাকে বললাম, ভাইয়া চলেন, দেরি না করে হাসপাতালে যাই। আকাশ, হ্যাঁ চলো। আর শোনো ভাইয়া, আজকে বিকেলে তোমাদের ফ্লাইট। এত তাড়াতাড়ি কেমনে ম্যানেজ করলেন ভাইয়া? আকাশ, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমি হাসপাতালেও কথা বলে রাখছি। ওকে ভাই, কিন্তু তার আগে ম্যামের রিলিজ কাগজপত্র সব সামলাতে হবে। আকাশ, চলো। বলেই আকাশ ভাইয়া আর আমি বেরিয়ে এলাম। গাড়িতে বসে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। ম্যাম কিছুই মনে করতে পারছেন না। কিভাবে তাকে সব কিছু মনে করাবো? আমার ভাবনার ছেদ ঘটিয়ে আকাশ ভাইয়া বলে উঠল, বেশি ভেবো না ভাইয়া, তোমার ম্যাম তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে, সেটাই বড় কথা। আমি মুচকি হাসি দিয়ে উত্তর দিলাম, কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে সরাসরি ডাক্তারের কেবিনে ঢুকলাম। ঢুকতেই সে বলল, হ্যালো মিস্টার রাকিব, আসুন বসুন। আকাশ সব আমাকে বলে রেখেছে। ধন্যবাদ ডাক্তার। আজই ম্যামকে দেশে নিয়ে যেতে চাই। ওনার শারীরিক অবস্থা এখন অনেক ভালো, হাঁটাচলা করতে পারছেন, নিজের কাজ নিজে করছেন, কিন্তু স্মৃতির ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। আমি বুঝি, তাই আমি চাই ওনার মনটা একটু বদলাক। পরিচিত পরিবেশে থাকলে হয়তো কিছু মনে পড়তে পারে। আপনি যে যত্ন নিচ্ছেন সেটা সত্যি প্রশংসনীয়, তবে একটা অনুরোধ। জি বলেন। উনি যেন কোনোভাবেই মানসিক চাপটা না পায়। নিশ্চিন্ত থাকুন ডাক্তার, আমি সবসময় ম্যামের পাশে থাকব, ধৈর্য নিয়ে। ডিসচার্জের কাগজপত্র সেরে আমরা ম্যামের রুমে গেলাম। উনি জানালার দিকে তাকিয়েছিলেন। আমার উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালেন। ম্যাম কেমন আছেন? ম্যাম, আগের থেকে ভালো। গুড। তাহলে ম্যাম চলুন। ম্যাম, কোথায় যাব? এমা, কাল আপনাকে বললাম তো, আপনার নিজের দেশে, বাংলাদেশ। ম্যাম, বাংলাদেশ? সেটা কেমন জায়গা? একদম আপনার মতোই সুন্দর, নরম আর মায়াময়। আমার কথা শুনে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি হুইলচেয়ারে বসিয়ে নিচে নিয়ে এলাম। গাড়িতে ওঠার আগে ম্যাম একটু থমকে দাঁড়ালেন আর বললেন, ম্যাম, আমি কি সত্যি বাংলাদেশের মানুষ? আমার তো কিছু মনে পড়ে না। ওখানে গেলেই আপনি নিজেকে খুঁজে পাবেন ম্যাম। আমি আছি আপনার সাথে। তারপর ম্যাম গাড়িতে উঠলেন, আমিও ওনার সাথে উঠলাম। আকাশ ভাইয়া গাড়ি চালাচ্ছেন।
আকাশ ভাইয়ার বাসায় পৌঁছে ম্যামকে বসার ঘরে নিয়ে এলাম। ভাবি পানি আর হালকা খাবার নিয়ে এলেন। ভাবি, কিছু খেয়ে নিন, আপনাকে দেখে খুব ভালো লাগছে। ম্যাম, ধন্যবাদ। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আকাশ ভাইয়ার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে বিকেলের দিকে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ির দিয়ে সূর্যটা নিচের দিকে নামছে, এক অপূর্ব অনুভূতি বুকের মধ্যে। ম্যাম হঠাৎ বলে উঠল, আপনি কি সবসময় এরকম শান্ত থাকেন? আমি, না ম্যাম, শুধু আপনার সামনে আসলেই শান্ত হয়ে যাই। ম্যাম, আপনি খুব রহস্যময় মানুষ। আমি হেসে পাশ ফিরলাম, মনে মনে বললাম, আপনিই তো আমার জীবনের সবচেয়ে রহস্যময় অধ্যায় ম্যাম। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ নামাচ্ছি, তখন আকাশ ভাইয়া এগিয়ে এলেন। ভাইয়া, আর কখনো দেখা হবে কিনা জানি না, তবুও তোমাকে বলবো, ভালো থেকো আর ওনার আরও ভালো করে খেয়াল রেখো। সেদিন রাতের পর ভালোবাসার প্রকৃত মানে তোমার থেকেই শিখলাম ভাইয়া। আমি, ভাইয়া এগুলো কি বলছেন? উল্টো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো ওনাকে কখনো ফিরে পেতাম না। আকাশ, দোয়া করছি তোমার ম্যাম যেন তোমার জীবনের চিরদিনের গল্প হয়ে যায়। বলেই আকাশ ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া। তুমি অনেক সাহসী একটা মানুষ। আমি, ভাইয়া, আপনি আছেন বলেই আমি এতদূর